একসময় এই গ্রামটি বেশ হাসি খুশি ও জমজমাট থাকতো, কিন্তু অজানা এক আতঙ্কে গ্রামটি কেমন যেন থমথমে শান্ত ও নির্জন হয়ে গেছে। আমি সৌমিত্র, এই গ্রামেরই ছেলে। কলকাতায় প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। প্রায় 2 বছর পর আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে আমার বৃদ্ধ মা ও বাবা আছে। স্টেশন থেকে অনেকটাই দূরে, প্রায় 2 মাইল পথ পেরিয়ে আমাদের গ্রাম। অনেকদিন পর গ্রামের খোলামেলা পরিবেশ বেশ ভালোই লাগছে। চারপাশে ফাঁকা সবুজ মাঠ, দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে। অবশেষে পৌঁছে গেলাম বাড়িতে। বাড়িতে পৌঁছে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম সমু কাকা দোকানের উদ্দেশ্যে। ছুটিতে যতবার বাড়িতে আসি, সমু কাকার দোকানই হয় আমাদের আড্ডার আসর। সমু কাকা দোকানে বসে আছে। সমু কাকা আমাকে দেখে বললেন, বাবা সৌমিত্র, তা কবে এলে? কাজকাম কেমন চলছে তোমার? সবকিছু ভালো তো? হ্যাঁ কাকা, ওই চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ, বসো বসো। তা বাবা, এবারে কতদিনের ছুটি পেয়েছো? এই তো 1 সপ্তাহ ছুটি পেয়েছি। কাকার সঙ্গে গল্প করতে করতে হঠাৎ দেখি আমাদের গ্রামের রামু কাকা এসে হাজির হলেন। রামু কাকা এসে বসতেই গল্পের আসর বেশ জমে উঠেছে। গল্প করতে করতে কখন যে বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেছে তা বুঝতেই পারিনি। আচ্ছা কাকা, তাহলে আজ উঠি, আবার কাল আসবো। আচ্ছা আচ্ছা বাবা, এসো এসো। বাড়ি ফিরতেই মা জিজ্ঞাসা করলেন, খোকা, তুই সারাদিন কোথায় ছিলিস? সমু কাকার দোকানে গিয়েছিলাম। সেখানে গল্প করতে করতেই দেরি হয়ে গেল। ও, তা যেখানে যাও সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবে। সন্ধ্যের পর বাড়ির বাইরে যাবে না। হঠাৎ মায়ের মুখে এমন কথা শুনে বেশ অবাকই হলাম। আগে তো কত রাত পর্যন্ত বাড়ির বাইরে কাটিয়েছি। যাই হোক, রাতের খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস নেই। তবে 8টা বাজে, অথচ পুরো গ্রামটা কেমন যেন থমথমে নিশ্চুপ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলাম বাইরে কেউ যেন হাঁটাচলা করছে। এমন সময় বাইরে থেকে শিয়ালের ডাক ভেসে এলো। এবারে আমি উঠে বসলাম। উঠে বসতেই শব্দটা আমারই ঘরের পাশ দিয়ে হতে লাগলো। জানালাটা খুলে সামনে দাঁড়াতেই দেখলাম আমারই ঘরের বাইরে একটি অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। বেশ অবাকই হলাম, এত রাত্রে একটি অল্প বয়সী মেয়ে গাছের নিচে একা দাঁড়িয়ে কি করছে। মনে কৌতূহল হতেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। মেয়েটি সেখানটায় দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? এত রাতে এখানে কি করছো? মেয়েটি কোনো উত্তর দিল না। সে একইভাবে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আমি আবারও যেই জিজ্ঞাসা করতে যাব, অমনি দেখি মেয়েটা জঙ্গলের ভেতরে চলতে শুরু করেছে। আমিও আর আগু পিছু না ভেবে মেয়েটার পিছন পিছন যেতে শুরু করলাম। কেমন যেন মন্ত্রমুগ্ধের মতন হেঁটে চলেছি। মেয়েটি যেতে যেতে একটি বড় বটগাছের নিচে গিয়ে দাঁড়ালো। আমিও থমকে দাঁড়ালাম। আমি আবারও মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, এত রাত্রে এই গভীর জঙ্গলে কি করছো তুমি? কে তুমি? এবারে মেয়েটি আমার দিকে ঘুরে দাঁড়ালো। ঘুরে দাঁড়াতেই যে দৃশ্য আমি দেখলাম তা দেখার জন্য মোটেই আমি প্রস্তুত ছিলাম না। কি বীভৎস দৃশ্য! মেয়েটির চোখ দুটি আগুনের মতন টকটকে লাল, মুখ দিয়ে অনবরত তাজা রক্ত বয়ে চলেছে। এবারে সেই বীভৎস নারী মূর্তিটা হাত দুটো ওপরে তুলে হি হি করে বিকট হাসিতে মেতে উঠল।
সেই বিকট নারী মূর্তিটি তার হাত দুটি আমার দিকে বাড়িয়ে দিল, কিন্তু সেই নারী মূর্তিটি কিছুতেই আমার কাছে আসতে পারছে না। সে বারবার চেষ্টা করতে থাকে আমার গলা টিপে ধরার, কিন্তু হাজারো চেষ্টার পরেও সে আমার কাছে আসতে পারছে না। নারী মূর্তিটি আমার কাছে আসতে না পারায় বিভৎস ক্ষিপ্ত হয়ে উঠেছে। এই সব দৃশ্য দেখতে দেখতে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। সকালবেলায় চোখ খুলতেই আমি দেখলাম আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি। তারপর উঠে বসলাম, বসতেই সামনে দেখি মা দাঁড়িয়ে আছে। কাল রাতে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলি খুলে বললাম। সব শুনে মা বললেন, আমাদের এই গ্রামে রূপা নামে একটি মেয়ে থাকতো। মেয়েটি বেশ সুন্দরী ছিল। মেয়েটি গ্রামেরই একটি ছেলেকে ভালোবাসতো। সেই ছেলেটি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একদিন সে ছেলেটি অন্য একটি মেয়েকে বিয়ে করে। এটা দেখে দীপা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তারপর থেকেই প্রতি অমাবস্যা রাতে দীপা গোটা গ্রামে ঘুরে বেড়ায়। তাকে দেখে যে তার পিছু নিয়েছে তাদের প্রত্যেককে দীপা মেরে ফেলেছে, আর তোর কোনো ক্ষতি করতে পারেনি। তার কারণ তুই গ্রামে আসার পরই আমি তোর হাতে ওই মাদুলি বেঁধে দিয়েছিলাম, যার কারণে ও তোকে ছুঁতে পারেনি। কাল রাতের সেই ভয়াবহ দৃশ্য যেন কিছুতেই ভুলতে পারছি না।